হ্যালো স্টুডেন্টস, আজকে আমি একটা নতুন সাবজেক্ট শুরু করছি। সাবজেক্টটার নাম কমপ্লিট পাওয়ার সিস্টেম। প্রথমে বলে রাখা ভালো, কমপ্লিট পাওয়ার সিস্টেম আর পাওয়ার সিস্টেমের মধ্যে তফাৎ। পাওয়ার সিস্টেম আমরা জানি, নামটা শুনেছ বা কেউ পাওয়ার সিস্টেম অলরেডি পড়ে ফেলেছো বা পাওয়ার সিস্টেম পড়বে, তবে নামটা আমাদের পরিচিত। কমপ্লিট পাওয়ার সিস্টেম নামটা পাওয়ার সিস্টেম থেকে তফাৎ এটাই করা হয়েছে যে এখানে আমি পাওয়ার সিস্টেম ডিপ্লোমা স্টুডেন্ট, DEE ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিটেক EE অ্যান্ড বিটেক EEE, অতএব এই তিনটে স্ট্রিমকে আমরা সাপোর্ট দিতে পারবো। ডিপ্লোমা স্টুডেন্ট এবং বিটেকের EE এবং EEE স্টুডেন্ট একই সাথে সাপোর্ট পাবে। কিভাবে? প্রথমে আসি ডিপ্লোমার ক্ষেত্রে আমরা জানি TDP ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন পাওয়ার আর সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন, এই দুটো পেপার রয়েছে। কিছু সিলেবাসের চেঞ্জ হলেও এই সাবজেক্টগুলোকে হয়তো একটু অন্য ফরম্যাটে আসলেও সিলেবাস থেকে সাবজেক্টগুলো উঠে যাবার কোনো প্রশ্ন ওঠে না, বরং সাবজেক্টে কিছু টপিক বারবার সুযোগ আসতে পারে, মানে টপিক বাড়বে, চ্যাপ্টার বাড়বে। এছাড়া বিটেকের EE এবং EEE সিলেবাস প্রায় এক। যদি আমি শুধুমাত্র পাওয়ার সিস্টেম 1 আর 2 এর কথা বলি, তাহলে সবটাই একই, দুটো স্ট্রিমে একই পড়ানো হবে। অতএব এদের পুরো সিলেবাসটাকেও সাপোর্ট দেওয়া হবে। এরপর চলে আসছে পাওয়ার সিস্টেম 3, যেটা ওল্ড সিলেবাসে রয়েছে, নিউ সিলেবাসে এর এক্সিস্টেন্স এখন নেই। কিন্তু আমরা নতুন কিছু সাবজেক্ট পড়ব বা অলরেডি পড়া শুরু করা হয়েছে, যেমন পাওয়ার কোয়ালিটি, পাওয়ার ইকোনমিক্স, যেগুলো পাওয়ার সিস্টেম 3-র মধ্যে আগে পড়ানো হতো, সেগুলোকে এখন আরও ডিটেলসে পড়ানো হয়েছে। সেগুলোর সাপোর্টও এই লেকচার সিরিজে পাওয়া যাবে। প্রথমত আমরা যেহেতু শুরু একেবারেই আমরা ডিপ্লোমা, বিটেক বা স্পেশাল পেপার যেগুলো বললাম সবই আমাদের থাকবে, অতএব এখানে লেকচার সিরিজ অনেকটাই বড় এবং সময়ের সঙ্গে ডিপেন্ড করবে, সময়ের সাথে চলবে। আজকে আমি একেবারে সিম্পল টপিক দিয়ে শুরু করব। সিম্পল টপিক কি কি জিনিস থাকবে এর মধ্যে, সেগুলো এক এক করে ডিসকাস করা যাক। শুরুতে একটা কথা বলি, এর আগে যারা আমার ফিল্ড থিওরি সিরিজগুলো ফলো করছো বা করেছো, তারা একই কথা তাদেরকেও বলেছি, আজকে তোমাদেরকেও বলছি, স্টুডেন্ট একই হতে পারে। কোনো লেকচার স্কিপ করে গিয়ে দেখার চেষ্টা করলে খুব একটা কিন্তু ইন্টারেস্ট পাওয়া যাবে না। তোমার নলেজ থাকলে স্কিপ করে তুমি তোমার কাজের জায়গাটা খুঁজে নিতে পারো, তবে যার নলেজটা নেই বা শুরু করছো, তাদেরকে এটাই বলা হবে যে সিরিজ ধরে ধরে পড়ে যাও। লেকচার 1, 2, 3 এই নয় যে 1 পড়ার পর হঠাৎ করে 7-এ কোনো একটা টপিক দেখে শুরু করলে সেই জায়গায় কিন্তু বেনিফিট পাওয়া যাবে না। ঠিক আছে? এখানেও প্লেলিস্ট থেকে সেই সমস্ত লেকচার সিরিজগুলোকে টোটালি তোমরা ফলো করলে তবে কিন্তু সাবজেক্টটা তোমাদের গ্রিপে চলে আসে। এছাড়া কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য যে সিলেবাসটা থাকে তার সাপোর্ট দেওয়া হবে, তবে এই সাপোর্টটা থাকবে একটু অন্যরকমভাবে। এখানে সেই কোশ্চেন ডিসকাশন করা, ট্রিকি কোশ্চেন যেগুলো আমাদের এই কম্পিটিটিভ এক্সামিনেশনে আসে, সেই রকম কোশ্চেন হয়তো খুব একটা ডিটেলস আলোচনা করা হবে না। যতটুকু করা হবে সেগুলো সবটাই ম্যাকআউট এবং ডিপ্লোমা সিলেবাস বেসড। তার সঙ্গে কিছু হার্ডার প্রবলেম করানো হবে, যেখানে তোমরা হয়তো কম্পিটিটিভ এক্সামিনেশন সাপোর্টে পাবে।
মেনলি বলা যেতে পারে এসএসসি জেইর সাপোর্টটা এখানে কিছুটা ভালো পাওয়া যায়। তাহলে যদি গেট লেভেলের এক্সামিনেশনের কথা বলো, সেক্ষেত্রে কিন্তু সেপারেট ভিডিও নিয়ে এসে সেগুলো ডিসকাস করা হবে, যেগুলোতে উল্লেখ করা থাকবে ইট ইজ স্পেশাল ফর দ্য রেলওয়ে অ্যান্ড রেলওয়ে যে এক্সামিনেশনগুলো থাকে, আর হচ্ছে গিয়ে যেগুলো হচ্ছে একটু বিটেক লেভেলের এক্সামিনেশন, যেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের রিক্রুটমেন্ট হয়, সেই ধরনের এক্সামিনেশন বা গেটের সাপোর্টের জন্য সেপারেট ভিডিওতে থিওরিও তো কমন, থিওরি নিয়ে আলোচনা করার কোনো দরকার পড়বে না, কারণ থিওরি তোমরা এখান থেকেই পড়তে পারছো। সেখানে শুধু আমাদের ট্রিক আর কোশ্চেন ডিসকাশন করার প্রচণ্ড প্রয়োজনীয়তা থাকবে, আদারওয়াইজ কখনোই কিন্তু সেই অ্যাচিভমেন্ট পাওয়া যাবে না। অ্যাচিভমেন্ট বলতে চান্স পাওয়ার স্কোপ নেই। তবে একটা কথা বলি, যার কনসেপ্ট ক্লিয়ার থাকবে, কোশ্চেন ডিসকাশন হয়তো তার খুব ভালো না থাকলেও সে কিন্তু একটা ভালো র্যাঙ্ক করতে পারে। অতএব প্রথম এবং লাস্ট একটাই কথা সবসময় মাথায় রাখবে, যে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য 100% কন্ট্রিবিউশন থাকতে হবে। 100% কন্ট্রিবিউশন না হলে সিলেবাস থেকে তুমি যেরকম খুশি কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে না। ঠিক আছে, তাহলে টপিকে আসা যাক। প্রথমত এখানে আমি কমপ্লিট কথাটা বলে পাওয়ার সিস্টেম সিলেবাসটা শুরু করলেও আমাকে প্রথমত একটু আলোচনা করতে হবে পাওয়ার সিস্টেমটা কী। প্রথমেই চলে আসা যাক, আমাদের পাওয়ার সিস্টেমে কোন ধরনের এনার্জির কথা বলা হচ্ছে। আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল এনার্জির কথাই বলা হবে, এটা তো একদম কমন এবং সিলি কোশ্চেন বলে মনে হতে পারে। তবে মাথায় রাখতে হবে, যেহেতু আমরা এখানে পাওয়ার সিস্টেম পড়ছি, অতএব শুরুতেই পাওয়ার সিস্টেমের ডিটেলিংয়ে চলে যাওয়াটা খুব প্রয়োজনীয়তা থাকে এবং অনেক ক্ষেত্রেই এইভাবে শুরু করা হয়। তবে আমি কিন্তু সেইভাবে শুরু করব না, কারণ আমার এই টপিকে যেগুলো বেসিক প্রয়োজন, যেগুলো পাওয়ার সিস্টেম পড়তে গেলে বারে বারে ইম্পর্টেন্সটা আমরা ফিল করেছি এবং আমরা দেখেছি যে ওই জিনিসগুলো না হলে আমাদের কিন্তু কখনোই খুব একটা সঠিক জ্ঞান অর্জন হয় না, এবং সমস্ত ধরনের এক্সামিনেশনগুলোতে আমাদের কোশ্চেনগুলো পরিচিত বলে মনে হয় না। সেটার জন্য কিন্তু আমি ফার্স্টে কিছু বেসিক পোর্শন পাওয়ার সিস্টেমে, বেসিক টার্ম পাওয়ার সিস্টেমে আলোচনা করব। তবে যেহেতু আজকে এটা প্রথম ক্লাস, অতএব সেক্ষেত্রে পাওয়ার সিস্টেমের অ্যাকচুয়াল পারপাস কি, হোয়াট ইজ পাওয়ার সিস্টেম, সেটা একটু বুঝে নেওয়া খুব প্রয়োজন আছে। প্রথমত বুঝতে হবে এখানে যে পাওয়ার বা যে এনার্জির কথা বলা হচ্ছে সেটা অবশ্যই ইলেকট্রিক্যাল পাওয়ার বা ইলেকট্রিক্যাল এনার্জি। আমি এর ডিটেল পরে আসছি। এই ইলেকট্রিক্যাল পাওয়ারের ইউজ কোথায় হচ্ছে এবং কারা করছে? ইলেকট্রিক্যাল পাওয়ারের ইউজ করছে কোথায়? সর্বত্র, সর্বস্তরে। ভাবাই যায় না এটাকে ছাড়া আমাদের যে প্রগতি বন্ধ হয়ে যাবে, অ্যাডভান্স হওয়ার কোনো উপায় নেই। এটাকে আমাদের যদি বলা হয় যে কতগুলো ইঞ্জিনিয়ারিং ছাড়া আমাদের ডেভেলপমেন্ট সম্ভবই হবে না। ডেফিনেটলি কম্পিউটার সায়েন্স আমাদের এখন একটা ভীষণ ইম্পর্টেন্ট পেপার, কিন্তু কখনো ভাবা যাচ্ছে কি কম্পিউটার সায়েন্সের যত প্রযুক্তি, যত ধরনের টেকনোলজিক্যাল সাপোর্ট তারা দিচ্ছে, তার জন্য যে সোল মানে যে আত্মাটা রয়েছে সেটা কিন্তু ইলেকট্রিক্যাল। সেটাকে বাদ দিয়ে কি তুমি কিছু ভাবতে পারো? আর এনি ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্সকে ছেড়ে দাও, ধরো আজকে মেকানিক্যালের ক্ষেত্রেও তুমি যে কোনো কনস্ট্রাকশনাল কাজে যে মেশিনকে অপারেট করতে চাও, বা সিভিল কনস্ট্রাকশনের ক্ষেত্রে যে মেশিনকে অপারেট করতে চাও, যেখানে মানুষ তার নিজের পরিশ্রমে এনার্জিটাকে খরচা না করে খুব সহজ এবং কমফোর্টেবল এবং ফিজিবল এনার্জি নিয়ে যদি চিন্তা করে, তাহলে এক কথায় এক ডাকে ইলেকট্রিক্যাল এনার্জি ছাড়া অন্য কোনো এনার্জির কথা আমরা ভাবতে পারি না। ঠিক, তাহলে আমরা এখানে যেটার কথা বলছি সেটা হচ্ছে কি ইলেকট্রিক্যাল এনার্জি। এটা সর্বত্র ব্যবহার হয়। কারা ব্যবহার করছে? আমরা ব্যবহার করছি। আজকে আমি যেখানে বসে এই লেকচারটা দিচ্ছি সেখানে আমার ঘরে একটা লাইট ফ্যান চলছে, এটা ছাড়া থাকতে পারা যাবে না, কমফোর্ট ফিল করব না। আমরা এমনই অবস্থায় চলে এসেছি।
বা যারা তোমরা শুনছো, যে মাধ্যমে শুনছো, ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক বা মোবাইল হোক, সেগুলোর কিন্তু সোর্স কী আছে, সেই ইলেকট্রিক্যাল। অর্থাৎ এটা হচ্ছে গিয়ে আমাদের সোল অফ অল ইঞ্জিনিয়ারিং বলতে পারো। এটাকে ছাড়া আমরা চিন্তা করতে পারি না। ডেভেলপমেন্ট দাঁড়িয়ে যাবে, অ্যাডভান্স লেভেলে ওঠা অসম্ভব বলে মনে হবে। এই এনার্জির ইউজ করছি আমরা সর্বত্র এবং সবাই। এই যে এনার্জি বা পাওয়ারের কথাই বলি, এনার্জিটা বললে একটু গন্ডগোল হবে, পাওয়ার সিস্টেম যেহেতু পড়ছি, এই পাওয়ারটাকে প্রপার ওয়েতে ব্যবহার করাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ। মানে প্রপার ওয়ে মানে জিনিসটাকে নষ্ট না করে, যদিও নষ্ট হয় সেগুলো আলাদা ইস্যু, নষ্ট না করে যতটা পরিমাণ উৎপন্ন হচ্ছে, মানে যতটা পরিমাণ পাওয়ার ডেভেলপ হচ্ছে বা জেনারেট হচ্ছে, সেই সম্পূর্ণ পাওয়ারটা আমরা ব্যবহার করে ফেলবো এবং এটা হবে ফুল অর্গানাইজড ওয়েতে। এই জিনিসটা আমরা এই পাওয়ার সিস্টেমে আমরা আলোচনা করব। যেমন ধরো পাওয়ার সিস্টেমে আমরা যে আলোচনা করব, এই পাওয়ারটাকে প্রপার ওয়েতে, অর্গানাইজড ওয়েতে ব্যবহার হচ্ছে বলে আমরা যে বলছি, সেটা কিভাবে হচ্ছে? ব্যাপারটা ঠিক এরকমই, ঠিক যেমন ধরো আমাদের খাবার ডেলিভারির মতো। তোমার ঠিক যতটা খাবার ডেলিভার করা দরকার, ঠিক ততটা খাবারই একটা জায়গায় তৈরি হওয়ার পর ডেলিভারি বয়রা খাবারগুলোকে কী করে সার্ভ করে দেয়। অতএব খাবারটা তৈরি করার জন্য একটা জায়গা রয়েছে যেখানে খাবারটা তৈরি হচ্ছে। খাবারটা তৈরি হওয়ার পর যদি এটা বিশাল বড় ইউনিট হয়, তাহলে সেখান থেকে প্রথমত বিশাল যে খাবার তৈরি হলো সেটাকে স্টোর করা হয় প্রপার ওয়েতে, এবং সেই প্যাকিংটা আমরা কিন্তু অনেক দূর থেকে ক্যারি করে নিয়ে আসি লোকাল ডিস্ট্রিবিউটারের কাছে। সেই লোকাল ডিস্ট্রিবিউটার সেই প্যাকেটগুলোকে নিয়ে তখন তারপর লোকাল কাস্টমারের কাছে যায়। এই তো ব্যাপার। এবং এখানে কি কোনো কোম্পানি চাইবে যে যা কাস্টমারের ডিমান্ডের বাইরে কোনো কিছু তৈরি করে তা পাঠিয়ে দেওয়া? তাহলে তো নষ্ট হবে, কাস্টমার নেবে না, পয়সা দেবে না। পয়সা না দিলে তুমি যেটা তৈরি করেছিলে তার সঠিক যে লাভ সেটা তুমি দেখবে না। তাহলে তুমি নিশ্চয়ই এরকম বেতাল কাজ করবে না যে তোমার যা ডিমান্ড সেটা না করে অন্য কোনো কিছু বানিয়ে বসে আছো। করবে কি? তো করবে না। তার মানে প্রসেসটা কিন্তু এই সিম্পল ব্যাপারটা কিন্তু আমাদের এখানেও রয়েছে। তোমার যেমন একটা জায়গায় খাবার তৈরি হচ্ছে, ঠিক সেমনই আমাদেরও একটা জায়গায় পাওয়ার তৈরি হয়। এই পাওয়ারটা তৈরি হওয়ার পর পাওয়ারটাকে কিন্তু আমাদের লোকালিটিতে নিয়ে আসতে হয়। প্রথমত হচ্ছে গিয়ে তুমি খাবারের এই যে ডেলিভারির কথাটা আমি এক্সাম্পলে আনলাম, সেটাকে আমরা কিন্তু এখানে যদি চিন্তা করি তাহলে দেখবে যে তোমার বাড়ি থেকে সুইগি হয়তো একটা 2 থেকে 4 কিলোমিটার ডিস্টেন্সে কোনো একটা দোকান থেকে খাবার তুলে এনে তোমাকে দিয়ে যাচ্ছে। দ্যাট ইজ বলা যেতে পারে ডিস্ট্রিবিউটেড জেনারেশন। এটা আমরা পরে আলোচনা করবো, ছেড়ে দাও। আমরা যদি ওটাকে না চিন্তা করে ভাবি, আমরা একটা রিমোট এলাকায় থাকি, শহরের একটা জায়গায় খাবার তৈরি হচ্ছে, তাহলে সেই কী হচ্ছে, শহরের একটা বেশ উন্নত জায়গায় খাবারটা তৈরি হওয়ার পর সেই খাবারগুলো একটা ধরো বিশাল বড় ইউনিটে করে, মানে বিশাল বড় একটা গাড়ি করে সেই খাবারগুলো লোকালয়ে চলে আসছে ডিস্ট্রিবিউটারের কাছ থেকে, এবং সেখান থেকে সাইকেল বা বাইক বা ছোটো ছোটো গাড়িতে করে সেগুলো তোমাদের বাড়িতে আসছে। এই সিস্টেমটা এখানে হচ্ছে ঠিক একই রকমভাবে। তার মানে পাওয়ারটা তৈরি হচ্ছে কোনো একটা জায়গায়। এখানে যেমন ধরো তুমি প্রত্যন্ত গ্রামে তুমি রয়েছো, তোমার একটা উন্নত শহর থেকে খাবারটা চলে এলো। এখানে ঠিক উল্টোটা হয়, তুমি একটা উন্নত জায়গায় থাকছো, মানে তোমাকে উন্নত করা হয়েছে, তার জন্য পাওয়ারটা কিন্তু উন্নত শহরে তৈরি হয় না, পাওয়ারটা তৈরি হয় এটা রিমোট এলাকা। কেন তৈরি হয় তার কারণ আমরা পরে আলোচনা করব। তার মানে এইখানে কিন্তু ডিফারেন্সটা চলে এলো। প্রথম ডিফারেন্স কী তৈরি হলো, খাবারটা একটা ভালো জায়গায় তৈরি হয়েছিল, চলে আসছে একটা প্রত্যন্ত গ্রামে, সেখানে ধরো দরকার তার রিকোয়ারমেন্ট আছে। কিন্তু এখানে হচ্ছে কি, তোমার পাওয়ারটা তৈরি হচ্ছে একটা প্রত্যন্ত গ্রাম বা এমন একটা রিমোট এলাকা যেখানে হচ্ছে জনবসতি খুব কম, মানে তুমি লোকালিটির কিন্তু সেরকম সুযোগ দেওয়া হয় না, এমনই জায়গায় পাওয়ার জেনারেশন হয়। সেখান থেকে পাওয়ারটা একটা বড় ইউনিটে করে চলে আসে লোকালিটিতে, তারপর লোকাল থেকে ডিস্ট্রিবিউট হওয়া শুরু করে এবং আমাদের বাড়িতে বাড়িতে পাওয়ারটা চলে এলো। তারপরে তুমি
মহা আনন্দে লাইট পাখা ব্যবহার করতে পারছি, বা এখন যত ইলেকট্রনিক্স গ্যাজেট আছে উইদাউট ইলেকট্রিক্যাল এনার্জি আমরা একবারও ভাবতে পারছি না। ক্লিয়ার? এই জিনিসটাকে আমরা প্রপার ওয়েতে করব, একেবারে প্রপার ওয়েতে হয় না, তবু বলবো প্রপার ওয়েতে যদি করব তাহলে আমি বলবো কি প্রপার ওয়েতে হলো মানে সিস্টেমেটিক হয়েছে, মানে না যে আমাদের আজকে কাজটা সিস্টেমেটিক হয়েছে, তার মানে এখানে একটা সিস্টেম ওয়ার্ডের একটা ইউজ আমরা করছি। ঠিক তেমনি পাওয়ারটাকে যখন আমরা টোটালি সিস্টেমেটিক ওয়েতে ইউটিলাইজ করব, তার মানে বলবো যে পাওয়ার উইল বি সিস্টেমাইজড, দ্যাট মিনস পাওয়ার সিস্টেম আমরা বলতে পারি। এইবার প্রশ্ন হচ্ছে পাওয়ারটা যেখানে জেনারেশন হয় সেখান থেকে ওই পাওয়ারটা আমরা যখন নিয়ে আসছি সেই পাওয়ারটা খাবারের সঙ্গে কত তফাৎ হবে সেগুলো আমরা ইন ফিউচার আলোচনা করব। সেটাকে আমরা একটা বাল্ক পাওয়ারটাকে নিয়ে চলে আসছি কোথায়, লোকালিটিতে। এই যে পাওয়ারটা তৈরি হলো সেই জায়গাটাকে বলা হয় জেনারেশন। তাহলে আমি যদি একটা রাফ কপিতে একটু লিখি তাহলে ব্যাপারটা কীরকম হচ্ছে, তোমার একটা জায়গায় আমি ব্লক ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি। এইখানে তোমার পাওয়ারটা জেনারেশন হলো জি, জেনারেশন হওয়ার পর পাওয়ারটাকে আমি নিয়ে চলে আসবো কোথায়, এই লোকালিটিতে। এটা হচ্ছে কাস্টমার সি, বোঝা যাচ্ছে, সি। কাস্টমারের কাছে ও হবে ইন, আর এখান থেকে আউট। এই ঘটনাটা কাস্টমারের কাছে এই জেনারেশনের পাওয়ারটা আসতে কিন্তু দুটো স্টেজ ফলো করতে হয়। একটা ব্লক আমি এখানে শো করব, সেটা হলো টি। তারপরে আরও একটা ব্লক আমি শো করব, সেটা হলো ডি। এরা কিন্তু সব সময় মাথায় রাখবে ইউনিডাইরেকশনাল, একই দিকে, অ্যারোগুলো একই দিকে। এটাও কন্ট্রোভার্সি আছে, উল্টো দিকেও হয়। এই সমস্ত কন্ট্রোভার্সিগুলো কিন্তু আমি এখানে বলছি, কেন বলছি, কারণ হচ্ছে একটু মাথায় রাখা উচিত যেটা পড়ছি সেটা সূর্য পূর্ব দিকে ওঠে এর মতো কনস্ট্যান্ট কথা নয়, এর কিন্তু গল্প আছে, ঠিক আছে? সেরকমই আমাদের সূর্য পূর্ব দিকে ওঠে ওইটারও গল্প আছে, কারণ ওটাও সত্য কথা নয়। সূর্য এক জায়গায় ওঠে, সবসময় এক জায়গায় থাকে, আমরাই পরিবর্তন করি, এটাই হচ্ছে আসল কথা। সেরকম এটা তো আমি একটু বলে রাখি, ইট ইজ ইউনিডাইরেকশনাল, ইট ইজ নট 100% কারেক্ট, ইট মে বি বাই ডাইরেকশনাল, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব। তা আমার এখানে জি ফর জেনারেশন তোমরা লিখতে চাইলে লিখতে পারো। তারপরে হচ্ছে কাস্টমার ফর সি ফর কাস্টমার। এই জেনারেশন থেকে কাস্টমারে আসতে আমার দুটো ব্লককে পেরিয়ে আসতে হয়। এটাই হচ্ছে সেটা যেটা হচ্ছে গিয়ে টি বলে চিহ্নিত করছি। যারা টিডিপি পড়ছো তাদের ট্রান্সমিশনের টি আর ডিস্ট্রিবিউশনের টি। আর যারা বিটেকের স্টুডেন্ট তারা মাথায় রেখো যে জেনারেশনের পরে ট্রান্সমিশন এই ব্লকটাকে কনসিডার করতেই হবে, তারপর ডিস্ট্রিবিউশন, তারপর কাস্টমার। এটা হচ্ছে লোকালিটিতে পাওয়ার তৈরি হচ্ছে না, রিমোট এলাকায় পাওয়ার তৈরি হচ্ছে। লোকালিটিতে খাবার তৈরি হচ্ছে না, রিমোট নয়, একটা উন্নত শহরে খাবার তৈরি হচ্ছে। সেটাকে কিন্তু আমরা একটা বড় কোনো একটা গাড়ি করে নিয়ে আসলাম, দ্যাট ইজ দ্য ট্রান্সমিশন। তারপর সেটাকে আমি ছোট ছোট গাড়ির সাহায্যে ডিস্ট্রিবিউশন করছি, কোথায়, একেবারে ডোর টু ডোর এসে খাবার দিয়ে যাচ্ছে। ঠিক তেমনই একটা রিমোট এলাকায় পাওয়ার তৈরি হওয়ার পর সেটাকে আমরা একটা ট্রান্সমিশন সিস্টেমে পাওয়ারটাকে ট্রান্সমিট করছি। ট্রান্সমিট করার পর আমরা সেটাকে নিয়ে যাচ্ছি কোথায়, লোকালিটিতে। সেখানে কি হচ্ছে, ডিস্ট্রিবিউশন হচ্ছে। ডিস্ট্রিবিউশন হওয়ার পর সেই পাওয়ারটা বাড়িতে বাড়িতে চলে আসছে। বাড়িতে বাড়িতে চলে আসছে মানে বাড়ির কাছাকাছি চলে আসছে। তারপর তোমাকে তোমার নিজের ইকোনমিক ব্যালেন্স করে তুমি তোমার কতটা সামর্থ্য আছে তার উপর বেস করে তার কাছ থেকে তুমি পাওয়ার কিনে নিচ্ছ। বোঝা গেল? এবার প্রশ্নটা এখানে অনেকগুলো কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন উঠে আসলো। তোমার মানে ইকোনমিক্যাল ব্যালেন্সের কথাটা বলা হচ্ছে কেন? ইকোনমিক্যাল ব্যালেন্সের কথাটা এই কারণেই বলা হচ্ছে, কেউ 3 ফেজ পাওয়ার কিনতে পারে, কেউ সিঙ্গেল ফেজ পাওয়ার কিনতে পারে। 1 আর 3-এর মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে সেরকম ইকোনমিকের কথাটাও সেখানেই ভিড় করে। তুমি যখন সিঙ্গেল ফেজ পাওয়ার নিচ্ছ তার জন্য তুমি যা পয়সা দেবে, 3 ফেজ পাওয়ার নিলে তার থেকে বেশি পয়সা দিতে হবে, একদম নর্মাল ব্যাপার। খাবারের ক্ষেত্রেও ঠিক তাই। তুমি যদি 1 প্যাকেট নাও যা দাম, 3 প্যাকেটের দাম ডেফিনেটলি বাড়বে 3 টাইমস, এটাই তো মনে হবে। কিন্তু এখানে সেই ধরনের ক্যালকুলেশন নয়, এক্সাম্পল বোঝবার সুবিধার্থে দেওয়া হলো। এই জিনিসটা আমরা যখন সিস্টেমেটিক ওয়েতে পাওয়ারটাকে চালনা করব, মানে সিস্টেমেটিক ওয়েতে এই পাওয়ারটা আমি এখানে প্রসেস করছি,
তাই এটাকে বলা হয় পাওয়ার সিস্টেম। এর সঙ্গে কমপ্লিটের কোনো মানে নেই। কমপ্লিট কথাটা আমি এই কারণে বলেছি, সেটা আমার আগেই ডিসকাশন হয়ে গেছে, সেটা তোমরা শুনেছো যে কেন বলছি। হোয়াট ইজ পাওয়ার সিস্টেম সেটা যদি তোমাকে কখনো কেউ জিজ্ঞাসা করে এইভাবে ব্যাপারটা বলতে পারো। ওকে, পাওয়ারটাকে সিস্টেমিক ওয়েতে ব্যবহার করাটা সবাই আমরা চাই। পাওয়ার কেন, সব কিছুই আমরা সিস্টেমেটিক ওয়েতে চাই। যেমন ধরো তোমরা এর পরে ইচ্ছে রয়েছে যদি সম্ভব হয় কন্ট্রোল সিস্টেমেরও একটা লেকচার সিরিজ শুরু করব। তা কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রে আমাদের কিন্তু কন্ট্রোল করছি, এই কন্ট্রোল করার সিস্টেম। এবার প্রশ্ন হচ্ছে কন্ট্রোল সিস্টেম ইজ ভেরি ভেরি সিম্পল পেপার যদি তুমি শুধু অ্যানালিটিক্যাল পার্টটাকে রাখো, মানে শুধুমাত্র ম্যাথামেটিক্যাল পার্টটা, কিন্তু কন্ট্রোলের আবার কিন্তু নন লিনিয়ার পার্টটা বেশ শক্ত। তা আমাদের এই কন্ট্রোল মেকানিজমটাও কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে হয়। তাহলে যেখানে পাবে সব জায়গাতেই কিন্তু সিস্টেম কথাটা থাকে। যেমন ধরো তুমি ফিল্ড থিওরি পড়েছো, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরি, সার্কিট থিওরি, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল সিস্টেম, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল সিস্টেম, এগুলোর মধ্যে যেখানেই তুমি থিওরি বা সিস্টেম যেগুলোই বলছো সেগুলো হচ্ছে প্রপার ইউটিলাইজ করা তোমাকে শেখানো হচ্ছে, অ্যাজ এ স্টুডেন্ট তুমি সেটা শিখছো। তাহলে আশা করা যায় যে পাওয়ার সিস্টেমের একটা ছোট্ট ধারণা, এটার মধ্যে কিচ্ছু লুকিয়ে নেই, এটা একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে বোঝানো, যেটুকু আমি বললাম আশা করা যায় যে তোমাদের একটু একটা ছোট্ট ধারণা তোমাদের নিশ্চয়ই এসেছে। ঠিক আছে, এরপরে আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এই পাওয়ার সিস্টেমের কোনো কিছুই এখানে সেরকমভাবে এই মুহূর্তে আলোচনা করব না। আমার কমপ্লিট কথাটার অ্যাকচুয়াল ইউজ আমি এবার তোমাদেরকে বোঝাতে শুরু করব। আমি এখানে শুরু করব একেবারে পাওয়ার এনার্জি একেবারে বেসিক জায়গা থেকে। প্রথমত হচ্ছে গিয়ে ডেফিনেশান। যদি এনার্জির ডেফিনেশনের কথা বলি তা আমাদের কাছে কি আছে, কি বলি, কাজ করার ক্ষমতা, এবিলিটি টু ডু সাম ওয়ার্ক, এবিলিটি টু ডু সাম ওয়ার্ক। ঠিক আছে, এবার যদি আমি বলি যে এনার্জিটা তুমি পেলে কোত্থেকে, অনেকেই ধারণা অনেক রকম রয়েছে, তবে আমি প্রথমত এখানে এনার্জিটা অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বেস না করে আমি এখানে 3 ধরনের এনার্জির কথা বলবো। প্রথম হচ্ছে মেকানিক্যাল এনার্জি, এটা প্রথম বললাম, এটাকে ভাবা হচ্ছে প্রথমেই, কারণ আমাদের যদি তুমি ভাবো এখনও সেটাকে গুরুত্ব তোমাকে দিতেই হবে। মেশিন তোমাদের পড়া চলছে, অনেকে পড়ে ফেলেছ, লক্ষ্য করে দেখবে যেটা জেনারেটার, জেনারেটারের একটা কিন্তু মোশন, একটা প্রাইম মুভার, এই ধরনের কঠিন শব্দগুলোকে বাদ দিয়ে বলি, জেনারেটারের কিন্তু আমার একটা মেকানিক্যাল এনার্জি দিতে হয়। মানে তোমাকে পরিষ্কার কথা হচ্ছে তার যে রোটার মানে আর্মেচার, ডিসি মেশিনের কথা বলছি, তার যে ডিসি জেনারেটারে আর্মেচারটাকে তোমাকে কিন্তু ঘুরিয়ে দিতে হয়, পাতি কথায় ঘোরাতে হয়। এই যে তুমি ঘুরিয়ে দিচ্ছ, এই যে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যখন আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি কিভাবে ঘোরাই, এখনও দেখবে যে সমস্ত জায়গাগুলোতে এখনও ইলেকট্রিকের ক্রাইসিসের জন্য বেসিক্যালি অকেশনাল পারপাসে আমরা ছোট ছোট জেনারেটর নিই, যেগুলো খুব ধকধক ধকধক করে আওয়াজ করে বেশ পরিবেশটাকে বেশ সাউন্ড এবং মানে এয়ার পলিউশন, দুটো পলিউশনে বেশ ভালোই বেশ আয়োজন করে, সেইখানে দেখবে আমরা বেসিক্যালি দেখবে একটা জেনারেটরকে কীভাবে রোটেট করাই, ওইটাকে কি আমরা কোনো আলাদা কোনো ইউনিট নিয়ে এসে ওকে ঘোরাই, কি ঘোরাই না, আমরা নিজেরাই হাত দিয়ে ওটাকে বাট করে ঘুরিয়ে দিলাম। এই যে ঘুরিয়ে দিলাম, একটুখানি ঘোরানোর পরই ও কিন্তু ওকে আর ঘোরাতে হয় না, হয় না তো। এই জিনিসটা কিন্তু যখন আমরা বড় ইউনিটে যাই বা তোমরা ল্যাবেও দেখেছো একটা সেট থাকে, এমজি সেট, শুনেছো কি না জানি না, ল্যাবে থাকা উচিত এবং ল্যাবে আছে, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের ল্যাবে রয়েছে, যাদবপুরে তো রয়েছে, এছাড়া গভর্নমেন্টের বিভিন্ন জায়গাতেই ল্যাবগুলোতে রয়েছে, বেসিক্যালি মেশিন ল্যাব বা বেসিক ইলেকট্রিক্যাল ল্যাবগুলোতে পাবে এমজি সেট, যেটাকে বলা হয় মোটর জেনারেটর সেট। মোটর
জেনারেটর সেট, এমজি সেট। এই মোটর জেনারেটর সেট আমাদের ইউজ করা হয় জেনারেটরটাকে রোটেট করার জন্য, মানে আর্মেচারটাকে ঘোরাবার জন্য একটা মোটরকে আবার খরচা করে অ্যাড করা হয় তার শ্যাফটে। আশা করছি বুঝতে পারছো। মানে মোটরটাতে তুমি যখন ইলেকট্রিক্যাল সাপ্লাই দিলে মোটরটা তো ঘুরবে, ঘুরলে যে মেকানিক্যাল এনার্জি পাচ্ছ সেই মেকানিক্যাল এনার্জি দিয়ে জেনারেটরের রোটর মানে আর্মেচারটাকে ঘুরিয়ে দিলে। এটা তো গেল বেশ বড় সড়ো ইউনিটের ক্ষেত্রে। তুমি নিশ্চয়ই একটা অকেশনাল পারপাসে জেনারেটর নিয়ে এসছো, তাকে আবার ঘোরাবার জন্য আমি আবার একটা মোটর বা সেই মোটরটাকে ঘোরানোর জন্য ইলেকট্রিক্যাল সাপ্লাই, সেই ইলেকট্রিক্যাল সাপ্লাইতে তো বাড়িতে তো কারেন্টই নেই, তার জন্য তো নিয়ে এসেছি। অতএব এই বোকামো করবো না। তাহলে মানে মানে স্বাভাবিকভাবেই তুমি তখন কি করবে, একটা মানে একটা হাতল টাইপের থাকে, হ্যান্ডেল টাইপের থাকে, একটা লিভার, যেটাকে আমরা ওই স্যাপ্টের ওপরে বসিয়ে হাত দিয়ে একবার দুবার তিনবার চারবার পাঁচবার করে জোরে, যার যেরকম স্পিড আছে, হাতে যার যেমন ক্ষমতা, জোর সেই জোরে ঘুরিয়ে দেয়, বাট ঘুরিয়ে দিলে ঘুরতে শুরু করে গেল। এটা তুমি আরও যদি দেখো, বিভিন্ন যে ছোট ছোট ভ্যানগুলো আছে এখন, যেগুলো কেরোসিন তেল দিয়ে চালায়, সেগুলোতেও কিন্তু আমরা এই রোটেশনটা হাতেই করি, কারণ সেই ভ্যানওয়ালা তো ওই করে ইনকাম করছে। অতএব মেকানিক্যাল এনার্জি এখানে দিতে চাইছি আমরা কিসে দিই, আমরা ম্যানুয়াল সাপোর্ট দিই। তার মানে মেকানিক্যাল এনার্জিটাকে আমাকে ইলেকট্রিক্যাল এনার্জির সামনে বসাতে হলো। মেকানিক্যাল এনার্জির একটা ইম্পর্টেন্স থাকছে, উইদাউট মেকানিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেশন হলো না। তাহলে কি স্যার তাহলে সোলার বলা যাচ্ছে না? অবশ্যই সোল তো বলা যাচ্ছে না এই জায়গায় দাঁড়িয়ে, কিন্তু মাথায় রেখো ডেভেলপমেন্টের বিচারে ইলেকট্রিক্যাল এনার্জিকে বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংকে আমি সবসময় 1 নম্বরে বসিয়ে রাখি। এটা ছাড়া কোনো কিছুই সম্ভব না। মেকানিক্যাল এনার্জিটা আমি এনার্জির খাতিরে অবশ্যই তাকে প্রথমে স্থান দিতে হবে, ঠিক? তাহলে এখানে আমার অনেক কথা হলো, যেটা আমার এখানে আলোচনা বিষয় যে আমরা এখানে 3 ধরনের এনার্জির কথা আলোচনা করব। এই ভিডিওটা প্রায় এখানে শেষ হয়ে যাওয়ার, আমার প্রত্যেকটা ভিডিওর ম্যাক্সিমাম লিমিট আমি 30 করে ধরেছি। অতএব নেক্সট লেকচারে আমি এর কন্টিনিউশন করব। তবে এখানেই উল্লেখ করে রাখি যে এখানে কি কি টপিক শুরু হবে। ফার্স্ট শুরু করব হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ এনার্জি এবং সেগুলোর ডিফিনেশনটা কি, তার ইউনিটটা কি, তাদের রিলেশনটা কি, ইউনিটের রিলেশন কনভার্সন, যেগুলো খুব হোঁচট খেতে হয়। যদিও এগুলো ফিজিক্সে পড়ে আসা স্টুডেন্টদের কোনো ব্যাপার নয়, কিন্তু আমি যেটা মনে করি যে অনেক ক্ষেত্রে স্টুডেন্টের একটা খামতি থাকে, মনে হয় যে পাতা উল্টে ওই জায়গাগুলো পড়ে নিই। তা আমি সেই জায়গায় সেই সাপোর্টটা দেওয়ার জন্য একটা বই যেরকমভাবে সাপোর্ট দেয় সেই চিন্তা করেই লেকচারটাতে এইরকমভাবে ডেটা পুট করতে চাই যে তুমি সমস্ত কিছু হেল্প এখান থেকে পেতে পারো। ঠিক আছে, নেক্সট লেকচারে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা লেকচারগুলো সিরিজ ওয়াইজ ফলো করো। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দেবে, পছন্দ অপছন্দ কমেন্টসে লিখবে। এটা আমাকে কি করবে, একটা ইন্সপিরেশন দেবে যে আমি পরের লেকচারটা বানাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স এগেইন।